গোলাম মারুফ ওরফে নিঝুম মজুমদার। অনলাইনে তাকে অনেকেই চেনেন লন্ডন প্রবাসী ব্লগার হিসেবে। শেখ হাসিনার থেকেও বেশি আওয়ামী লীগ করা এই নিঝুম মজুমদারের আরেকটি পরিচয় হল শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান এবং দৈনিক মিল্লাত পত্রিকার সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুকের মেয়ের জামাতা তিনি। সম্প্রতি একটি টকশোতে হার্পিক প্রদর্শনকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন নিঝুম মজুমদার। কেন নিঝুম মজুমদারকে হার্পিক মজুমদার বলা হয় সেই ইতিহাস থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। নিঝুম মজুমদার হার্পিকের বিষয়টি পরকীয়াকে কেন্দ্র করে, যার জের ধরে তিনি হার্পিক খেয়ে নিজের জীবন দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে। বিবাহিত এবং 2 সন্তানের পিতা নিঝুম মজুমদারের পরকীয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই, কিন্তু তিনি এর মাধ্যমে এক নারীকে ক্রমাগত সামাজিক এবং পারিবারিকভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন, যা গুরুতর অপরাধ বটে। যেহেতু উক্ত নারী নিজেই নিঝুম প্রসঙ্গটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মোচন করেছেন, তাই এখানে তার নাম পরিচয় ঢেকে রাখা আবশ্যক না। তিনি সাবেক মিস আয়ারল্যান্ড খ্যাত 2013 বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তি, পেশায় একজন বৈমানিক। পাশাপাশি মডেলিং, লেখালেখি এবং অভিনয় করেন। বসবাস করেন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব। নিয়মিত কথা বলেন নারীর উপর সহিংসতা, বৈষম্য এবং নানা ধরনের নিপীড়নের বিষয়ে। বিশেষ করে #me_2 আন্দোলন নিয়ে তিনি শুরু থেকেই উচ্চকণ্ঠ। নারীদের প্রতি পুরুষশাসিত সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পেছনে তিনি অনেক বছর ধরেই আন্তর্জাতিক অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন। প্রিয়তির ফেসবুক প্রোফাইল থেকে ইতিমধ্যে প্রকাশিত নিঝুমের সাথে ফোনালাপ থেকে জানা যায়, তাদের সম্পর্কটা শুরুতে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার মনোভাবপূর্ণ থাকলেও ধীরে ধীরে তা পীড়নের পর্যায়ে চলে যায়। প্রিয়তি বারবার সম্পর্ক থেকে সরে আসার চেষ্টা করেছেন, কারণ এই সম্পর্কের মাঝে কোনো পরিণতি দেখতে পাচ্ছিলেন না। নিঝুমের বক্তব্য অনুযায়ী তিনি তার স্ত্রী ও সন্তান রেখেই প্রিয়তির সাথে সম্পর্ক চালিয়ে যেতে চান, আর এ নিয়ে ক্রমাগত গোয়াতুর্মিও চালিয়ে যান নিঝুম। মানসিকভাবে চাপ দিতে থাকেন প্রিয়তিকে, বারবার সুইসাইডের হুমকি দিয়ে যান। প্রিয়তি অবস্থার গুরুত্ব অনুধাবন করে তাকে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানান। তার স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট না করারও অনুরোধ করেন, কিন্তু নিঝুম কিছুই কানে তোলেননি। উল্টো হুটহাট দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডাবলিনে হাজির হতে থাকেন। এতে প্রিয়তিও অপ্রস্তুত অবস্থায় পড়েন। তবুও সৌজন্যতার খাতিরে তিনি দেখা সাক্ষাৎ করেন, আর এসব সরলতাকে পুঁজি করে নিঝুম আরও আগ্রাসী হয়ে উঠতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তিকে নিয়ে নানাবিধ অসৌজন্যমূলক পোস্ট দিতে থাকেন। প্রিয়তি এক পর্যায়ে নিঝুমের ফোন রিসিভ করা বন্ধ করে দেন। এর প্রেক্ষিতে নিঝুম ফেসবুকে প্রিয়তিকে অশ্রাব্য এবং অশালীন ভাষায় লেখালেখি শুরু করেন। পরবর্তীতে প্রিয়তির দেওয়া পোস্টে জানা যায়, নিঝুমের স্ত্রীও নাকি সংসারে অশান্তি তৈরির পেছনে প্রিয়তিকে দায়ী করেন। স্বামীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি, যদিও নিঝুমের অতি ঘনিষ্ঠদের মাধ্যমে একটি কথা চাউর হয়, স্ত্রীর আইডি ব্যবহার করে নিঝুমই নাকি এসব করছেন। যদিও এ ব্যাপারে স্পষ্ট নয় কিছুই। প্রিয়তির সেই পোস্ট থেকে পুরো বিষয়টির আরও কিছু ধারণা পাওয়া যাবে। নিঝুম কিন্তু এখানেই থেমে যাননি। প্রিয়তি ফোন রিসিভ করা থামিয়ে দিলে নিঝুম কৌশলে প্রিয়তির 8 বছর বয়সী কন্যার ফোন নাম্বার সংগ্রহ করেন। তার ইনবক্সে প্রিয়তির সাথে কথোপকথনের স্ক্রিনশট, অডিও রেকর্ডিং সহ নানাবিধ বার্তা পাঠাতে থাকেন, যাকে অত্যন্ত নিচু মনের পরিচায়ক বলা যায়। এ বিষয়ে সেই নারী ফেসবুকে লিখেন, 9 অক্টোবর 2018-তে আমি #me_2 নিয়ে মুখ খুলি। তখন লন্ডনের জনৈক ব্যারিস্টার সাহেব আমার পাশে দাঁড়ান। যদিও পরবর্তীতে এই বিষয়ে ওনার তেমন কোনো ভূমিকা ছিল না, তবে ওনার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে ওনার মোহ অন্যদিকে ঘুরতে শুরু করে, যা কখনোই আমার পরিকল্পনায় ছিল না। কখনোই ওনাকে জীবনসঙ্গী হিসেবে চিন্তাও আমার মাথায়ও আসেনি। কিন্তু উনি আস্তে আস্তে পাগলামি করা শুরু করেন। তবে আমি বন্ধু হিসেবে ওনাকে চেষ্টা করেছি বোঝাতে। দেয়ালে পিঠ না ঠেকে গেলে আমি কখনো কারো সাথে রূঢ় হতে পারি না, কিংবা স্বার্থপরের মতো মুখ সরিয়ে নিতে পারি না।
কোন পর্যায় পর্যন্ত মানসিক চাপ, যন্ত্রণা এবং নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে, তা আসলে কোনোদিনই বর্ণনা করা সম্ভব নয়। আমি ওই ব্যাখ্যায় যাবও না। বন্ধু হিসেবে তার আলাদা সংসার জেনে তার বৈবাহিক সম্পর্ক পুনর্মিলিত করার স্বার্থে আমি সব করেছি। আমাকে তার প্রস্তাব গ্রহণ করতে এবং তার সঙ্গে যোগাযোগ রাখতে সে সহ তার নিজের ৩৫ বছর ঊর্ধ্ব বোন সহ তারা রীতিমতো আকুতি করেছেন, তাও ভিডিওতে পাবেন। এমনকি বিভিন্ন কাছের বন্ধুদের দিয়ে ফোন, টেক্সট করাতেও বিন্দুমাত্র কার্পণ্য করেনি। নানান রকমের নানান উপায়ে আমাকে মানসিক চাপ সৃষ্টি করা তো ছিলই। এর মধ্যে ভিডিও কলে রেখে আত্মহত্যার মতো ঘটনাও ঘটানোর চেষ্টা করেছেন তিনি। এর পরেও থামেননি। আমি বরাবরই উনাকে ওনার সংসার ফিক্স করতে বলেছি। এর পরেও যখন উনি আমার পিছু ছাড়তে নারাজ, তখন আমি না পেরে উনার পরিবারের মুরব্বীদের কাছ পর্যন্ত আমার পরিবারের সদস্যদের দিয়ে অভিযোগ করিয়েছি, যা ভিডিওতে ওনারই করা ভয়েস রেকর্ড দুটো দিয়েছি, যাতে আমাকে ঘৃণা করে হলেও যেন তিনি ফেরত যান নিজের সংসারে। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার পরও এবছর এপ্রিল ও মে মাসে পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। সেটাও ভিডিওতে দেখতে পাবেন, যেখানে আমার কোনো যোগাযোগের চিহ্নও কেউ দেখাতে পারবেন না। অথচ এখনও তারা সবার কাছে আমাকে নোংরা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন, কারণ এই কাজটি খুব সোজা। মেয়েদের দিকে সহজেই আঙুল তোলা যায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার সাথে পরিচয় হওয়ার সময় থেকেই তার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং উনাদের কন্যা সন্তান নভেম্বর ২০১৯-এ জন্ম নিয়েছে। তার বিন্দুমাত্র আজ আমাকে পেতে দেয়নি ব্যারিস্টার ভদ্রলোক। আমি যেন না জানতে পারি তার জন্য ভদ্রলোক কখনো তার সদ্যজাত সন্তানের ছবি ফেসবুকে পর্যন্ত দেননি ৩ মাস। অথচ তখন তিনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন এবং অন্যান্য পোস্ট দিতেন। আমি জেনে যাওয়ার পর ২রা ফেব্রুয়ারিতে সন্তানের ছবি প্রথম প্রকাশ করেন। আমি এরপর নিজের ক্ল্যারিফাই আর করতে আসব না। আমার নীতি নৈতিকতার অবস্থান যে এই বিষয়ে স্পষ্ট। আমি বিষয়টাতে সৎ ছিলাম, তা ওনার স্ত্রী ভদ্রমহিলা না জানলেও ওনার স্বামী খুব ভালো করে জানেন। আমি এই বিষয়টি নিয়ে এখানে থেমে যাচ্ছি, তবে আঘাত আসলে চুপ করে থাকব না। অলরেডি আপনার তৈরি করা কিছু ঘটনার জন্য আমার আর আমার সন্তানদের যথেষ্ট মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আপনাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল। আর যারা নানা রকম রটনা করেছেন তাদেরকে বলবো, প্লিজ শোনা কথা নয়, যাচাই করুন। নিজের বিবেক বুদ্ধিও কিছুটা কাজে লাগাবেন এই আশা করছি।